গতকাল যে সময়টাতে নেপালে চীনের কোনো কোনো অংশে, ভারতের কোনো কোনো অংশে এবং গোটা বাংলাদেশ জুড়ে নানান মাত্রার ভূমিকম্পে প্রকম্পিত এই চারটি দেশ এবং মানুষ শঙ্কার মধ্যে, অস্থিরতার মধ্যে, উদ্বেগের মধ্যে কাটিয়েছে, ঠিক সেই সময়টাতে একটি খবর বাংলাদেশের মানুষকে বেশ খানিকটা স্বস্তি দিয়েছে এবং খবরটা বেশ কাঁপানোর মতোই খবর যে বিএনপি নেতা, যিনি সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য, 2 মাসের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন এবং এই ধরনের নিখোঁজ হওয়া মানুষদের নিকট অতীতে খুঁজে পাওয়া যায়নি, তার সন্ধান মিলেছে, জানিয়েছেন তার স্ত্রী। মেঘালয়ের একটি মানসিক হাসপাতালে তিনি আছেন এবং তিনি তার পরিবারের সদস্যদের সেখানে যেতে বলেছেন এবং বলেছেন যে তিনি মোটামুটিভাবে ভালো আছেন, চিন্তার কিছু নেই, পরে বাকিটা জানাবেন। মূলত এই বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা, তৃতীয় মাত্রার আলোচনা শুরু করব। দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, আর আমার ডানে রয়েছেন বিএনপি নেতা, সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নুরুল হুদা। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার মিনিস্টার, আপনাকে দিয়ে শুরু করি যে সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা, তার সন্ধান পাওয়া গেছে, এটি জানিয়েছেন তার স্ত্রী এবং এই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে খানিকটা উত্তাপ ছিল, নানা ধরনের বাকবিতণ্ডা ছিল, অভিযোগ পাল্টা অভিযোগ ছিল। আমরা বিভিন্ন মহল থেকে, রাজনীতিবিদের মুখ থেকে বিভিন্ন রকম কথা শুনেছি। সর্বশেষ যে অবস্থা, তাতে আপনার প্রতিক্রিয়া বা মন্তব্যটি শুনতে চাই। খবরটা অবশ্যই ভালো খবর এবং এর পেছনে যে বিষয়টি সব পাওয়া যাবে আরো পরে। তবে আপাতভাবে আমার যেটা মনে হয়, এটা সালাউদ্দিন সাহেবের যে আত্মপ্রকাশ ঘটেছে, এটা কেন তিনি নিখোঁজ হয়েছিলেন বা নিখোঁজ করা হয়েছিল বা উনি আত্মগোপন করেছিলেন, এই বিষয়ে আমি যেটা মনে করি, এটার নেপথ্যে একটা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। আরেকটি বিষয় হতে পারে, সেটি হলো যে তাকে দিয়ে বিএনপি জামাত যে ধরনের স্টেটমেন্ট করে তা মানে খুনের, পেট্রোল বোমা মেরে খুনের যে মদদ দেওয়ার যে কাজটি করা হয়েছে, সে কারণে কিন্তু সে অনেকটা মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়তে পারে। কারণ এটা হয়, আপনি যখন কোনো মানে এমন কাজ করবেন যেটা মানুষকে ক্ষতি করে, মানুষকে খুনের অবস্থায় নিয়ে যায় বা খুন করে, মানসিকভাবে কিন্তু একটা লোক অসুস্থ হতে পারে। এটা হতে পারে বিএনপির এবং জামাতের এই তাকে দিয়ে যে করানো হয়েছিল দীর্ঘদিন। তারপরে হতে পারে যে এটা বিএনপি একটা নাটক সাজিয়েছিল, কারণ তখন তো সরকার বিরোধী আন্দোলনে তারা ব্যস্ত এবং সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে যে সকল অপকর্মগুলো, মানুষ হত্যা, তারপরে আপনার সম্পদ নষ্ট করা, আরো বহু ঘটনা ঘটিয়েছে, সেই ইতিহাস বাংলার মানুষ জানে, ভুলে নিশ্চয়ই যায়নি। 92 জন, তার 2013 থেকে শুরু করে 2015 পর্যন্ত 92 জন ড্রাইভার হেলপারই মারা গেছে, কয়েকশো মানুষ মারা গেছে, এ তো আপনারা নিজে সবাই জানেন। তাহলে সরকারকে কেন, সরকারের বিরুদ্ধে এত কথা তারা বললেন কেন? বলা হলো তাকে ইয়েতে নিয়ে গেল, তাকে গোয়েন্দা বাহিনী নিয়ে গেছে, তাই গোয়েন্দা বাহিনী নিয়ে গেলে তাকে ভারতে পাওয়া যাবে কেন, তাকে মেঘালয় হসপিটালে পাওয়া যাবে কেন? এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু কেন, অনেক কেন উত্তর আমরা পাবো আরো ভবিষ্যতে। তবে আমি যেটা মনে করি সেটা হলো যে এর পেছনে যে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যটি যেটা ছিল, যেটা সফল হয়নি বিএনপি জামাতের, এবং যে সফল না হয়, এখন স্বাভাবিকভাবে কিন্তু তাদের সকল নেতাই প্রায় মানসিকভাবে অসুস্থ বলতে পারেন। কারণ একটা উদ্দেশ্য হাসিল করার জন্যে যে ধরনের সন্ত্রাস, অবরোধ হরতালের নামে মানুষ হত্যা, পেট্রোল বোমা মেরে সম্পদ নষ্ট করা, তারপরে আপনার নাশকতা করা, এই যে কর্মকাণ্ডগুলো করলো, এই কর্মকাণ্ডগুলোর হিসাব তারা কি দেবেন? প্রশ্ন হলো এই জায়গাটায়। এখন প্রশ্ন হলো যে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে মামলা আছে, কারণ তিনি তো সেই তালেবানি কায়দায় সে টেলিভিশনে প্রচার করেছেন এই হরতাল অবরোধ চলবে, তার মানে মানুষ খুন করে যাও, যেগুলো চলছে। কোন স্টেটমেন্টকে আপনি বলতে পারবেন যে এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে এই জন্য দুঃখ প্রকাশ করেছে বা মানে এটা বন্ধ করার জন্য আহ্বান জানানো, এই ধরনের স্টেটমেন্টে সালাউদ্দিন সাহেবের কোন স্টেটমেন্ট আমরা দেখিনি। তবে এইটাই হলো তার মূল বিষয়, যে তার এটা আমি মনে করি না যেখানে কেউ তাকে ধরে নিয়ে গেছে বা কোনো গোয়েন্দা বাহিনী তাকে গ্রেপ্তার করেছিল অথবা অন্য কোনো ঘটনা ঘটেছে, এটা তাদেরই সাজানো এক নাটক এবং এটা
এখন যদি মানসিক হসপিটাল থেকে থাকে সেখানেও কি আমি যাই না, তার মানসিকভাবে সে ভারসাম্য হারাবার যথেষ্ট কারণ রয়েছে। এবং তাকে একটা প্রশ্ন আমি করতে চাই যে এই যে ওনার স্ত্রী বলেছিলেন তার স্বামীকে সে ফেরত চান, স্বাভাবিক, একজন স্বামী স্ত্রী তার স্বামীকে ফেরত চায়, কিন্তু আমি যদি প্রশ্ন করি আমার 92 জন ড্রাইভার হেল্পার, 17 জন পুলিশ, 3 জন বিজিবি জওয়ান, 2 জন মুক্তিযোদ্ধা, গার্মেন্টস শ্রমিক, রিক্সা শ্রমিক যারা হারিয়ে গেল, তাদের স্ত্রীর জবাবটা কি দেবেন? তারাও তো তাদের স্বামীকে ফিরিয়ে পেতে চায়, কেন তাদেরকে এইভাবে হত্যা করা হলো? এই প্রশ্নের জবাব সালাউদ্দিন সাহেব কি দেবেন আমি জানি না। শুনবো আর আপনার কথা। মিস্টার মোহাম্মদ নুরুল হুদা, আপনি মন্ত্রীর বক্তব্য শুনলেন। আরেকজন মন্ত্রী, তার সহকর্মী, যিনি ক্ষমতাসীন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, তিনি বলেছেন যে এই ঘটনাটি যেভাবে বিএনপি বলেছে একদিন, এটি প্রমাণিত হলো যে মানে বিএনপির মিথ্যাচারের আরেকটি প্রমাণ হচ্ছে এই সালাউদ্দিন আহমেদ কেন্দ্রিক যে নাটক। জিল্লুর সাহেব, আপনাকে ধন্যবাদ। প্রায় 8 বছর পরে আমি টক শোতে আসলাম। তত্ত্বাবধায়ক সরকার যখন আসে তখন থেকে আর আসি না। এই 8 বছর পরে এই প্রথম আজকে ঈদের প্রোগ্রাম ছাড়া। তো তারপরও শাহজাহান খান ভাইয়ের নাম শুনে খুব ঘাবড়াই গেছে। তারপর আমি বললাম, দেখলাম যে লোকটা উপর দিয়ে শক্ত হয়ে ভিতরে খুব নরম। আমি চলছি তো ওনার এলাকায় গেছি, তা সাহস করে আসছি আর কি। তো প্রশ্ন হচ্ছে, শাহজাহান ভাই সালাউদ্দিনের মানে গোপন হওয়ার পেছনের যে কথাগুলো এতক্ষণ বললেন পাওয়া যাওয়ার কারণে, আমার কাছে মনে হয় যে একটা কথা আছে না, যে রওনা দিলাম মঙ্গলে চলে গেলাম জঙ্গলে। এতগুলো কথা তো এখানে আসে না এখন। উনি যেই কথাগুলি বললেন, ওনার সালাউদ্দিন আমাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করে, বিএনপিকে দোষারোপ করে, মাত্র আমরা খবর পাইলাম যে ওনাকে পাওয়া গেছে অন্য একটা দেশের। এটা একটা বিরাট ঘটনা। পাওয়া যাওয়াটা সুখের, পেছনে যাই হোক এটা হারিয়ে যাওয়া লোক, এটা সাধারণত মানুষ ধারণা করে নিচ্ছে আর পাওয়া যাবে না। তার কন্যা, স্ত্রী, সন্তানরা হয়তো তার ধারণা করছে। দেশের মানুষ, আমি যেটা দেখছি, মানুষ বলছে যে 63 এতদিন 2 মাস যখন পাওয়া যায় না, তাকে আর পাওয়া যাবে না। একটা সেই ধরনের একটা লোককে পাওয়া যাওয়ার আনন্দ, আমরা এখন সেইটার মধ্যে আছি। হ্যাঁ, এটা তো অনেক প্রশ্ন রেজ করবে। উনি যেগুলি বলছেন, কিভাবে উনি হারিয়ে গেলেন, হারায় যাওয়ার পরে উনি, ওনার ওয়াইফ যেটা দাবি করছে এটাই স্বাভাবিক। কিছু সাদা পোশাকের লোক আইসা যদি একটা লোকের তো 2 জনে ধরে নিতে পারে, 10-12 জন লোক লাগছে, ধরে মাইক্রোবাসে উঠেছে নিয়ে গেছে, কাজে এটা ডিবির হইতে পারে। আর আমাদের দেশে এরকম ঘটছে তো, হারায় যাওয়ার পরে তো আজ পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের সিলেটের নেতা ইলিয়াস আলী, তাকে তো আজ পর্যন্ত পাওয়া যায় নাই। তবে সরকারের দিক থেকে তখন কিন্তু কেউ কেউ বলেছেন যে তিনি হয়তো আত্মগোপনে চলে গেছেন বা পালিয়ে গেছেন, এরকম কথা কোনো কোনো মন্ত্রী না বলতে পারে, কিন্তু পাওয়া যায় না। আমি তাকেও পাওয়া যাক, এবং সেখানে যদি দেখা যায় যে সালাউদ্দিন বা ইলিয়াস আলীর কোনো ত্রুটি পাওয়া যায়, তারপরও তাদের সেই বিচার হোক, কিন্তু তারা জীবিত ফিরে আসুক। সালাউদ্দিন সাহেব আসে, কাজে এখন তো প্রশ্ন জবাব সালাউদ্দিন সাহেবকে দিতে হবে। সালাউদ্দিন সাহেব তো কাঁচা লোক না, যে উনি যে এই 63 দিন ওনাকে যে পাওয়া গেল না, এত যে তোলপাড় হইল, পরিবার পরিজন অশান্তিতে রইল, দেশবাসীর উদ্বেগ, এত কথা, সালাউদ্দিন সাহেব কিভাবে হারাইলেন, কোথা থেকে কোথায় নিয়ে গেলেন, যতটুকু ওনার মনে থাকে, ওনাকে যদি অজ্ঞান করে কোথাও রাখা হয়ে থাকে সেটা তো ভিন্ন কথা। কাজে এটা তো সরকারও তো তদন্ত করবে। আমি ইতিমধ্যেই শুনছি নাসিম সাহেবের মুখে, যে আইজি সাহেবের মুখে, যে সরকার এই ব্যাপারে তদন্ত করবে। তদন্ত করলে নিশ্চয়ই সবকিছু বেরিয়ে আসবে। সেখানে যদি বিএনপির পক্ষ থেকে কোনো ত্রুটি থাকে, সালাউদ্দিন সাহেবের পক্ষ থেকে কোনো ত্রুটি থাকে, বা এর মধ্যে দিয়েও সরকারের ত্রুটি থাকতে পারে, সরকার ধরে এক জায়গায় দিয়েছে, এক জায়গাতে সুযোগ মতো উনি চলে গেছে, এটাও হইতে পারে। আসুক, উনি ফিরে আসুক সহি সালামত মতো, তারপর উনি নিশ্চয়ই সাংবাদিক সম্মেলন করবেন, অথবা বিভিন্নভাবে এত মিডিয়া, এত কিছু। একটু আগে আমি বিবিসির খবর থেকে এটা দিয়ে আসছি, এটা তো একটা বিরাট খবর। ভয়েস অফ আমেরিকা, বিবিসি, সারা বিশ্বের থেকে এই খবর প্রচারিত শুরু হয়ে গেছে। বিভিন্নভাবে মিডিয়া তদন্ত হবে, সরকারি তদন্ত হবে, পার্টি তদন্ত হবে, তারপরে সত্য বেরিয়ে আসবে। আমি মনে করি এটা লুকিয়ে রাখতে পারবে না। এটার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, কোনো অসঙ্গতি থাকে, কোনো ত্রুটি তো কোনো না কোনো দিক থেকে আছে, সেটা আপনার দলগতভাবে হোক, সরকারের দিক থেকে হোক, ওনার ব্যক্তিগতভাবে হোক, অন্য কোনো শক্তির হয়ে থাকে। দলগতভাবে যদি ত্রুটি থেকে থাকে, যে ওনাকে ইচ্ছা করে লুকিয়ে রাখা হয়েছে, এটা গোপন করতে পারবে না। আবার এত কাঁচা কাজ বিএনপি করবে, আমরা যেটা বললে এটা হইতে পারে না। যে একটা লোককে হইতে পারে ক্ষমতার জন্য মানুষ কি না পারে, যে নিজের দলের একটা লোককে বলে দিয়ে ফেললো আর পাওয়াই গেল না,
একটা কথা এরকম মানে এতটা কাছাকাছি বিএনপি করবে না, এতটা কাছাকাছি বিএনপি করবে না, কতটা কাছাকাছি বিএনপি করতে পারে? বিএনপি তো কাঁচা কাজ যেই পরিমাণ করছে, এখন আমরা কাঁচা কাজ করছি, আমরা এই যে শাহজাহান ভাই যে এরকম কাজ করছি বললে তো আজকে আওয়ামী লীগ ক্ষমতায় এমন ভাবে বসছে যে একটা কথা আছে, হিয়ার ইজ দ্য এন্ড অফ হিস্ট্রি, ইতিহাসের এখানেই শেষ, এরপরে নতুন ইতিহাস লিখতে না, আর ইতিহাস আর হবে না, ইতিহাস হবে না। বাংলাদেশও আওয়ামী লীগ সরকারই শেষ হবে। তাই মানে 2019, 2041 তারপরেও আওয়ামী লীগ গভর্নমেন্ট ইজ দ্য লাস্ট গভর্নমেন্ট অফ দিস কান্ট্রি। আমরা যারা অন্য পার্টির পলিটিক্স করে মিথ্যা মানে একটা কল্পনার জগতে আমরা আছি, আমাদের পক্ষে আওয়ামী লীগ জীবিত থাকতে ক্ষমতায় ফিরে আসা সম্ভব হবে না। ওনারা সালাউদ্দিন সাহেবের কথা বলে লাভ কি? আমাদের আজ যা কিছু আছে তাদেরকেও একটা কিছু করে, কেউ জেলের ভিতরে অত্যাচার করে তো মরা শুরু হয়েছে। আমাদের নাসিরউদ্দিন পিন্টু তো জেলের ভিতরে বিনা চিকিৎসায় মারাই গেল। এটা মানুষই তো বলে যে এমন ব্যবস্থায় তাকে রাখা হয়েছে, এমন অবস্থা তার সৃষ্টি করা হয়েছে, সে হইল হার্টের রোগী, ডাক্তারের পরামর্শ আছে, কোর্টের অর্ডার আছে তাকে যেন ঢাকা মেডিকেল কলেজ অথবা বিভিন্ন এরকম হাসপাতালে কাছাকাছি রাখা হয়, সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেই ইয়েতে কাশিমপুরে, না রাজশাহীতে। নাসিরউদ্দিন পিন্টুর বাড়ি হইল ওল্ড ঢাকাতে, এখানে মেডিকেল কলেজ সেন্ট্রাল জেল আছে, এখানে কাশিমপুর জেল আছে। এই লোকটাকে সেই ইয়েতে নিয়ে যাওয়া, রাজশাহীতে নেওয়া, জেলে তো আর সেই হিসেবে নেওয়া না, ওইখানে তো এমনও না, এমনও তো নয় যে ওইখানে তার মামলা আছে, ওই জেলাতে মাঝে মধ্যে হাজিরা দিতে হয়, তা তো ওইখানে কিছু নাই। কিন্তু একটা লোককে ব্রেক করে আপনি অসুস্থ একটা লোককে, যে সে অকস্মাৎ কোনো দুর্ঘটনা ঘটলে হাসপাতালে প্রয়োজন নেওয়া যাবে না। তো কাজে সেইটা না, আমি বলতেছি এটা শেষ গভর্নমেন্ট, এই জন্য বলতেছি আমি শাহজাহান ভাইয়ের সাথে ঝগড়া করতে চাই না। আমরা এখন এমন অবস্থা হয়ে গেছে, মানে আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমার শুরুটাই অন্যরকম হয়ে গেছে। শেখ হাসিনাকে আমি মানে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে উনি রাষ্ট্র পরিচালনায় যে দক্ষতার পরিচয় দিলেন, যে লৌহ মানবীর পরিচয় দিলেন, যেই পরিমাণ অত্যাচার অবিচার কইরা বিরোধী দল ভিন্ন মতকে দমন কইরা ভেঙে চুরে দিয়ে এই দেশের রাজনীতি প্রায় মানে রাজনীতি শূন্য করে ফেলছে, এবং উনি ইতিহাসে অমর হইয়া থাকবে। এই যে ক্ষমতায় কি করে জোরে থাকা যায়, কিন্তু মুশকিল একটা আছে ওনার প্রতি, আমার একটা টিপস আছে, যে এটা ধারাবাহিকতা যদি ধরে রাখতে না পারে তো মহাবিপর্যয় হবে। মানে এই নিপীড়ন নির্যাতন বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না, আরো আমরা যা আছে শেষ করে দিতে হবে। বন্ধ করলে আমরা অল্প যা কিছু আছে বোঝা যাচ্ছে না, প্রশংসাটা নিন্দে। সেকেন্ড পরামর্শ কি, মানে টিপস? কেমন পর্যন্ত চালিয়ে যেতে হবে। আমি ঠিক বুঝতেছি না। তবে একটি সালাউদ্দিন আহমেদকে প্রাপ্তি যেমন একটা স্বস্তির খবর, ওনার কথা শুনে একটা আপনাদের জন্য স্বস্তির খবর যে উনি অনেক স্বস্তির খবর দিয়েছেন না। এমন একটা ন্যায্য ইস্যু নিয়ে আমরা আন্দোলন করলাম, কিছুই না, একটা সুষ্ঠু নির্বাচন। আজকে যদি বলেন যে পেট্রোল বোমা কেন হইল, আজকে যদি বলেন কেন গোলাগুলি হইল, কেন মানে এত লোক মারা গেল, হাজার হাজার লোক, এটা একটা জবাব কি? সমস্যাটা কোথায়? সমস্যাটা তো ওই নির্বাচন নিয়ে শুরু হয়েছে। সেখানে যদি ওনারা এই যেই আন্দোলনটা ওনারা কইরা আমাদের থেকে আদায় করে নিছে, আমরাই বলছিলাম তত্ত্বাবধায়ক সরকার গণতান্ত্রিক না, এটা শিশু আর পাগল ছাড়া কেউ বলছে না, এটা বলা হয়। কিন্তু ওনারা একটা মাগুরার ইলেকশনকে কেন্দ্র করে এত বড় একটা সংবিধানের মানে অনৈতিক একটা মানে এখন বোঝা গেল, কোর্টের আদেশই তো বোঝা যায় যে আওয়ামী লীগের সেই দাবি যে আদায় করছে আমাদের কাছ থেকে, সেটা অন্যায় দাবি ছিল। শক্তির বলে তারা পেরেছে, ক্ষমতায় থাকতেও পারছেন, ক্ষমতায় যেতে পারে। শক্তি কাকে বলে সেটা আওয়ামী লীগ দেখেছে। আজকে মনে করেন যে 8 বছর আসি না, তাও তো ওনাদের ভয় আসে না। ভয় কাটলো কিভাবে? কাটলো আমার ওয়াইফ বা ছেলেরা, আপনি চিনেন তো, টকশোর নাম শুনলে না করে বাবা। আজকে কি সালাউদ্দিন আহমেদকে পাওয়ার না, আজকে আমি আসছি ওনাদের আওয়ামী লীগের প্রশংসা করার জন্য। আচ্ছা, মিস্টার শাহজাহান খান, আওয়ামী লীগের প্রশংসা করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করার জন্য, ওনার পা ধরে সালাম করার জন্য, ধুলা নেওয়ার জন্য, যে উনি আর আমাকে অল্প কিছু আছে আমরা কাউ করি। শুনেন, আপনি খাবেন মাংস, পোলাও, বিরিয়ানি, বসে বসে, আমরা একটু বাইরের থেকে আমার একটু দাও, আমার একটু দাও, এটা তো অপোজিশন সবসময়। তো অপোজিশন কি এরশাদের মতন অপোজিশন হয়? হালুয়া রুটির ভাগের মতো। হালুয়া রুটির ভাগ না, অপোজিশন একটু হইচই করবেই।
আমার নেতা মিজানুর রহমান চৌধুরী সাহেব এই সংসদে বক্তৃতা করেছিল যে আমরা একটু হস্য করলে আপনারা তো অধৈর্য হয়ে যান কেন, কারণ আপনারা তো ক্ষমতা, প্রধানমন্ত্রী তো সব ভোগ করতেছেন, তা আমরা অপোজিশন কি করবো, আমরা একটু হস্য করবো। তা আমরা কি এটা ক্ষমতা চাইতে ইচ্ছা আমাদের হয় না? ক্ষমতার মজাটা আমরা তো পাইছি, আমরা তো ক্ষমতায় ছিলাম, কাজে আপনি এক বছরের পর বছর কিয়ামত পর্যন্ত আপনি খাবেন আর আমরা চাইয়া থাকবো, এটা কি হইল? আপনি তো বলছেন ওনারা থাকবেন। হ্যাঁ, থাকবে। আমি যেই বরং ওনাদের সুবিধা হবে, বললাম যে ওই যেটা বলে যে টিপসটা কি, যদি কোনো কারণে আসে না যে এত দূরে দূরে যে হাঁটতেছে পাও কিন্তু পিছতে গেলে একদম ঠ্যাং মেঘে দেবো। এখন যদি পাও পিছতে যায় তাই উপায় নেই, পিছলাচ্ছে না তো। ওনাদের নেতা তোফায়েল আহমদ সাহেব বলছিলেন সংসদে দাঁড়ায়া যে আপনারা কেউ আমাদেরকে পদত্যাগ করতে বলেন, আমাদেরকে ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকার, আজকে যদি আমরা পদত্যাগ করি আগামীকাল আমাদের 90 লক্ষ কর্মী মারা যাবে। সংসদে দাঁড়াই বলছে যে মনে করছে বিএনপি এত ক্ষুব্ধ হয়ে আছে, জনগণের কথা তো বলে না, এমন একটা আক্রমণাত্মক মনোভাব বিএনপির যে যদি আওয়ামী লীগ এই অবস্থায় ক্ষমতা দিয়ে সরে যায় তো দলীয় নেতা কর্মীদেরকে পাঠাতে পারবে না। আমি তো শেষ করি নাই, শেষ করেন আবার আসবে। আমার তো বলা লাগে না তো, সব তো উনি বললেন কি করতে, আমাকে একটা ধন্যবাদ দিয়ে গেল। আচ্ছা, উনি যদি সেভাবে ছেড়ে দেন আসবে আবার। আসলে আপনি ঠিকই বলছেন, আপনাকে ধন্যবাদ দিতে হয়, কারণ আসলে অনেকগুলো সত্য কথাও আপনি বলে ফেলছেন। তবে একটা গল্প ছোট্ট আর কি, সেটা হলো যে খেলার মাঠে কাদের নামে একজন প্লেয়ার, সে মানে তার পায়ে বল গেলে কোন দিকে গোল দেবে ঠিক ছিল না, সবাই বলতো এই কাদেরের পায়ে বল, সবাই সাবধান। তা আমার কাছে মনে হচ্ছে হুদা ভাই কোন দিকে গোল দিতেছে আল্লাহ বাবু জানে। উনিও এমন একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সংস্থাপন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, এখন জনপ্রশাসন, সেই দায়িত্বে তো উনি ছিলেন এবং অনেকদিন সেই দায়িত্ব পালন করেছেন, সরকারের বিভিন্ন কিছু উনি জানেন। আমি আশ্চর্য হয়ে যাই যে ডক্টর আকবর সাহেব কিছুদিন আগে মারা গেলেন মাগুরায়, উনিও তো মারা, মানুষ তো সবাই মানুষই, আপনি মরবেন, আমি মারা যাবো, সবাই মারা যাবে। আর জেল, আপনি কি জেল খাটছেন কিনা আমি জানি না, জেলে ছিলেন কখনো? আচ্ছা, ছিলেন। আমার মতো লোক জেল খাটে? আচ্ছা, ছিলেন না। আমিও জীবনে 6 বছর জেল খাটছি। আমি আপনার ঝগড়া করতে আসি নাই তো। এই 6 বছরে আমি বহুবার জেল পরিবর্তন করছে। আমার বাড়ি মাদারীপুর, আমি ঢাকা জেল, বরিশাল, যশোর, কুষ্টিয়া, দিনাজপুর, বিভিন্ন জেলে আমি ছিলাম। সেটা আপনার প্রতি অত্যাচার করা হচ্ছে। আচ্ছা, এখন এই যে সেটা আপনাদের সময় কারণ সে জিয়া রহমান সাহেব যখন ওই যে কর্নেল তাহেরকে ফাঁসি দেন, তখন আমি ঢাকা জেলে ছিলাম এবং সেই আমাদের বেশ কিছু লোককে তখন কিন্তু নানা জেলখানায় সরাই ফেললো। সুতরাং ওই যে আপনি যেটা বললেন তার বাড়ি ঢাকায়, তারা নিয়ে গেল রাজশাহী, এতে কিন্তু জেল পরিবর্তন হতেই পারে, নানা কারণ হতে পারে। তবে আপনি কিন্তু যে কথাটা বলছেন আমিও আপনার সঙ্গে একমত যে বিএনপি কাঁচা কাজ করছে বলেই আজকে অবস্থা, পাকতে পারেন নাই, পাকতেও পারেন নাই। আমি শেষ করে আমি আপনারা শুনছি, আপনারা শোনেন, কাঁচা কাজ করছেন বলেই আপনি কিন্তু নিজেরাও পাকতে পারেন নাই। আর আপনারা নির্ভরশীল হয়ে পড়েছিলেন কাদের উপরে? জামাত, হেফাজত, সন্ত্রাসী, জঙ্গি, বিদেশি শক্তি, অবৈধ অর্থ, অবৈধ অস্ত্র ইত্যাদির উপর নির্ভরশীল হয়ে রাজনীতি করার কারণে জনগণের উপর কিন্তু আপনারা নির্ভরশীল হন নাই। আমি একটা উদাহরণ দেই, আপনি তো দীর্ঘদিন রাজনীতি করছেন, হয়তো 8 বছর পরে আজকে এখানে আসতে পারেন, কিন্তু রাজনীতিও মানে ছাত্র জীবন থেকেই করে আসছেন। এবং মিজানুর রহমান চৌধুরী সাহেবের যখন আপনি ফলোয়ার্স একজন, তার মতো একজন অভিজ্ঞ একজন রাজনীতিবিদের ফলোয়ার্স, নিশ্চয়ই আপনি তাকে কিছুটা তো অনুসরণ করেন এখনো মনে হয়, এবং কথাবার্তা আমার কাছে তাই মনে হলো, সত্য কথা আপনি বলেন। এখন প্রশ্নটা হলো যে বঙ্গবন্ধু যে স্বাধীনতার আগে নির্বাচন করলেন 70 সালে, আপনার নিশ্চয়ই মনে আছে, সেই 70 সালের নির্বাচনে মৌলানা ভাসানী সহ আরো অনেক দল যারা নির্বাচন বয়কট করছিল, মৌলানা ভাসানী একটা স্লোগান দিয়েছিলেন, ভোটের বাক্সে লাথি মারো, পুরো বাংলা স্বাধীন করো। আর বঙ্গবন্ধু বলছিলেন যে নির্বাচনে উনি গেলেন, নির্বাচন করো, জনগণের কাছে ভোট চাইলেন, জনগণ 98% মানুষ ভোট দিল। উনি একটা ম্যান্ডেট নিলেন, একটা শক্তি নিলেন। সেই শক্তি নিয়ে উনি কিন্তু যে 7ই মার্চের যে ভাষণ এখনো আমরা সবাই শুনি, সেই ভাষণের মধ্যেই কিন্তু তার আদর্শ, তার উদ্দেশ্য, তার লক্ষ্য সব কিন্তু সেখানে
তিনি বলেছেন, মানুষকে কি করতে হবে তাও বলেছেন। এবং একথা তো উনি বলতে পারতেন যে এখন এই মুহূর্তে আমি স্বাধীনতা ঘোষণা করব, যাও পাকিস্তানিরা যেখানে আছে তাদের জ্বালাও পোড়াও ভাঙচুর করো পেট্রোল বোমা মারো ইত্যাদি বলতে পারতেন। বঙ্গবন্ধু তা বলেন নাই। উনি বলেছেন রক্ত আরো দেব, কিন্তু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি আপনার কথা একটু দয়া করে প্রশ্ন উত্তর দিন। দুনিয়ার কোথাও কি আছে বিরোধী দল যে আন্দোলন করে, সরকার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে সাধারণ জনগণকে হত্যা করে, সেই আন্দোলন ধ্বংস করে, সেই আন্দোলনে গাছ কাটে? এইরকম আপনারা 60,000 গাছ কাটছেন, আপনারা ট্রেন পোড়াইছেন, বাস পোড়াইছেন, বাড়ি পোড়াইছেন, মানে পেট্রোল দিয়ে মানুষ মারছেন, বহু ঘটনা, এগুলো ইতিহাস তো আমি যদি বলি তবে এমনকি জাতীয় পতাকা পোড়াইছেন, শহীদ মিনার পর্যন্ত ভাঙছেন। এই যে কাজগুলো, এগুলো হলো কাঁচা কাজ। আপনি যে কাজগুলোর কথা বলছেন না, এই যে কাঁচা কাজগুলো কি করলেন, করে জনগণকে আপনারা কিন্তু সম্পৃক্ত করতে পারলেন না। পাশাপাশি কি দাঁড়াইলো দেখেন, দুনিয়ার কোন ইতিহাসে কি আছে এ পর্যন্ত দেখছেন যে বিরোধী দল বিরোধী আন্দোলন হয়? আমার মনে হয় আপনার এই টেবিলে কিনা আমি যাই না, আমি অনেক টকশোতে একটা জিনিস বলতাম, সেটা হলো আপনারা যখন এই সন্ত্রাসগুলো শুরু করলেন, নাশকতা শুরু করলেন, মানুষ খুন শুরু করলেন, তখন কিন্তু অনেক টকশোতে আমি বলছি যে আমাদের ড্রাইভার মারা যাচ্ছে, শ্রমিক মারা যাচ্ছে, যারা নিরীহ জনগণ আজকে মারা যাচ্ছে। এই যে নিরীহ জনগণ, তারা একটা প্রতিরোধ গড়ে তুলবে, তাদের রুদ্ররোষ সৃষ্টি হবে, এবং সেইটা বিরোধী দল বিরোধী আন্দোলন আপনারা দেখেন নাই, বাংলাদেশে সেই আন্দোলন সৃষ্টি হবে, এবং তাই হয়েছে। শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সবাই, এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন ধরনের যারা কবি, সাহিত্যিক, সবাই কিন্তু বিএনপির এই যে কর্মকাণ্ডগুলো, এর বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে। আমরা মাঠে নামছিলাম। আমি এই যে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের কনভেনর হিসাবে আমি যে সরোয়ার্দী উদ্যানে মিটিং করছি, এটা কোনো দলের মিটিং না, এটা হলো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিটিং। এবং আপনি শুনছেন কিনা আমি জানি না, আমার এই সমন্বয় পরিষদের মধ্যে বিএনপির অনেকে আছে যারা এর প্রতিবাদ করেছে, প্রকাশ্যে মিটিংয়ে বক্তৃতা করেছে। শ্রমিক দল করে, তারা করেছে। কেন করেছে? ওই যে শ্রমিক মারা যাচ্ছে, আপনি কেন শ্রমিকদের মারছেন? এই শ্রমিক কি আপনারা কি ক্ষমতায় যাইতে বারণ করছে নাকি? আপনি তাদের ভোট চান, তাদের ভোটে আসেন, এবং ভোটে তো আজকে বাংলাদেশের ভোটে তো একেবারে আওয়ামী লীগ বিরোধী ভোট তো একদম কম নয়। সেখানে আপনারা ভোটের উপরে, মানে জনগণের উপর নির্ভরশীল না হয়ে সমস্ত এই জঙ্গিবাদের উপরে নির্ভরশীল হয়ে পড়লেন, এবং তাই করলেন। করে কি করলেন? পাইলেন একটা ঘোড়ার ডিম, সেই ডিম বনিয়া এখন আপনি যে কথাটা বলছেন, আমি সেই জন্যই বলছি যে শেখ হাসিনা আসলে একজন লৌহ মানবী। সন্ত্রাসের বিরুদ্ধে তার এই যে ঘোষণা, আমি তাকে সালাম জানাই। শেখ হাসিনা যদি না থাকতো, বাংলাদেশ আজকে একটা সন্ত্রাসের রাষ্ট্র পরিণত হতো। সন্ত্রাস বিজয় লাভ করে না। আমি আপনাকেও কয়েকবার এইখানে টকশোতে বলছি, দুনিয়ার কোনো ইতিহাসে নাই সন্ত্রাস বিজয় লাভ করেছে। তার ঘটনা বহুত আমি উদাহরণ দিয়েছি। কাবাগিরিও দখল করছিল সন্ত্রাসীরা, টিকতে পারে নাই। আপনার তামিল টিকতে পারে নাই। আপনার স্বর্ণ মন্দির দখল করে শিখ সন্ত্রাসীরা সেখানে বহুদিন ছিল, টিকতে পারে নাই। পাকিস্তানের লাল মসজিদ দখল করে সন্ত্রাস করেছে, টিকতে পারে নাই। ভারতে আপনার ইয়েরা কি নকশাল, উলফা, কে টিকেছে? যে উলফারে আপনার অস্ত্র সাহায্য করছেন, সরবরাহ করছে, টিকতে পারে নাই। বাংলাদেশে সরবরাহ পার্টি কারণ কি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, নানা ধরনের পার্টি যারা ছিল সন্ত্রাসী, কেউ টিকতে পারেনি। বাস্তবতা হলো এই, সন্ত্রাস করে হটকারিতা দিয়ে কোনো জনগণের দাবি আদায় করা যায় না। যে কারণে শেখ হাসিনা কি করেছিলেন, আপনি যে কথাটা বললেন, 1996 সালে শেখ হাসিনা কিন্তু কোনো পুলিশকে মারে নাই, কোনো বিএনপির নেতাদের মারতে যায় নাই। তিনি কি করেছেন? ডাক দিয়েছিলেন, আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সকল শ্রেণী পেশার, ইভেন সরকারি কর্মচারী পর্যন্ত। আপনিও ঠেকে রাখতে পারেন না, আপনি তখন মন্ত্রী, আপনিও ঠেকে রাখতে পারেন নাই। সরকারি কর্মচারী সব জনতার মঞ্চে এসে সব সামিল হলো। কেন? ওই দাবির পক্ষে। এটি হলো জনগণের দাবি, এবং সেই জনগণের দাবি প্রতিষ্ঠিত। জনগণের দাবি উপেক্ষিত যখনই হবে, জনগণ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সন্ত্রাস যখনই মাথা চাড়া দেবে, জনগণ তার রুখে দাঁড়াবে, সরকার তার রুখে দাঁড়াবে। এখানে সরকার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনগণ। তা না হলে তো পেট্রোল বোমা মারতে ধরাই দেবে কেন পাবলিক? পেট্রোল বোমা মারছে পুলিশ কেন তাদেরকে ইয়ে করবে, ধরবে? সুতরাং এইটা পরিষ্কার যে আপনি যে কথাটা বলছেন এটা ঠিক, যে এই লৌহ মানবী সন্ত্রাসের বিরুদ্ধে খুব কঠোর হস্তে
তিনি যদি এটা দমন না করতেন, আপনি আজকে এখানে বসে কথা বলতে পারতেন না, আমিও কথা বলতে পারতাম না। জি, মিস্টার নুরুল হুদা, শাহজাহান ভাই আপনি বলছেন যে আপনারা শুধুমাত্র একটি নির্বাচন, ভালো নির্বাচন চান। একটি অভিযোগ অনেকেই করে থাকেন, ওনারাও করে থাকেন, এর বাইরে থেকে করা থাকে, আপনার দলের পক্ষ থেকে, যে আপনারা জনগণকে সম্পৃক্ত করতে পারছেন না। তো বাংলাদেশে কি এখন এই বাস্তবতা আছে কিনা যে শুধুমাত্র নির্বাচনের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, একজনকে ক্ষমতা থেকে সরানোর জন্য আপনাদের বা ওনাদের পেছনে মানুষ ছুটবে, এরকম বাস্তবতা এখন আছে কিনা? শাহজাহান ভাই আবার জিনিসটা অন্যদিকে নিয়ে গেলেন। আমি ওইদিকে যেতে চাইছিলাম না, কারণ সময় তো অত পাওয়া যাবে না, শেষে ভুল বুঝাবুঝি হবে। সেটা হলো যে উনি যে অভিযোগগুলি আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী হিসাবে আমাদেরকে চিহ্নিত করলেন। বিএনপি একটা মধ্যপন্থী, কিছু লিন টু আপনার রাইট। আজকে কথাটা যদি এখান থেকে শুরু করি যে আমাদেরকে যেইভাবে দমন করা হইল, আমরা তো এরকম ছিলাম না। আমরা 10টা মিটিং করে আসছি সারা বাংলাদেশে, কোথাও কি আমাদের কোনো মিটিংয়ে গোলমাল হয়েছে, কোনো সন্ত্রাস হয়েছে? আমরা গাজীপুরে এসে সন্ত্রাসী হয়ে গেলাম, আমরা ঢাকার মিটিংয়ে সন্ত্রাসী হয়ে গেলাম। উনি বলো জনগণ নাই। আপনি আমাদের ম্যাডামের ছেলে যে কোকর জানা যায়, এর জনগণ না? আমরা কি মাইকিং করছিলাম সেদিন? নাসিরুদ্দিন পিন্টু জানা যায়, জনগণ না? বাংলাদেশের গ্রামে গঞ্জে আমরা থাকি, ওই দিকে যাই না। এখনো 80%, আগে তো 33-40 এরকম ছিলাম ভাগ, 80% জনগণ বিএনপির সাথে। I give you challenge, give me a fair election. কিন্তু আমি বলতেছি জনগণের কাছে ক্ষমতা নাই। আমি বলছি 80% যদি আপনাদের সঙ্গে থাকে, না নামবে না। আমি বলছি 80% যদি আপনাদের সঙ্গে থাকে, ওনাদের সঙ্গে কত ভাগ আছে? বাকি 20 ভাগ? 20 ভাগও নাই। এখন ক্ষমতা আছে তো অনেক নাচে, ক্ষমতাটা যে যাবে দেখা যাবে কোনখান দিয়ে কোন মেঘালয় দিয়ে দৌড় দেয়, ঠিক থাকবে না। সেটার কথা আমি বলছি না। আমি বলতেছি ওনাদের পারঙ্গমতা কোথায় ম্যাডাম শেখ হাসিনা? সেখানে হইলো যে আমাদের মতো না, এত বড় একটা দল, এত জনসম্পর্ক, মানুষের সাইকোলজি চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রকমের সিস্টেম চেঞ্জ হচ্ছে, আন্দোলন করতে 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 মানুষ টায়ার্ড হয়ে গেছে। এখন মানুষের আন্দোলন রাস্তায় এসে, আর আমরা আসবে কি করে? দেখা মাত্র গুলি, আমার এলাকার কয়েকটা এসআই ঢাকা শহরে আছে, আমাদেরকে বলে স্যার ঘরের থেকে বেরোবেন না, কোনো মিছিলে আসবেন না, মানে দেখা মাত্র আমাদের প্রতি নির্দেশ গুলি। আগে ছিল যদি ম্যাজিস্ট্রেটের পারমিশন নেয় হাঁটুর নিচে, এখন আর পারমিশন নেয় না, একটা সিপাই গুলি করে দেয়। আপনি এইভাবে যদি মানুষ হত্যা করেন, যেভাবে গতকাল পরশুদিন বামপন্থীদেরকে আল্লাহ সারাইছে, এখন আর ডাইনপন্থী তো রাস্তায় নাই, পুলিশের অভ্যাস হয়ে গেছে পিটার, মানুষ দেখলেই পিটার। হ্যাঁ, বামপন্থীরা বস্তুত ওনাদের সাথের লোক, তাদেরকে যেভাবে পিটাইলো, কাজে এখন আপনি পিটাইয়া মানুষকে যেভাবে ছাত্র ইউনিয়নের প্রোগ্রামে যে মেয়েদের উপরে এখন ওনার সরকার যেটা করছে, আমি যেটা শেখ হাসিনার সাহসী ভূমিকার, এইভাবে পুলিশ দিয়ে পিটানো, র্যাব দিয়ে পিটানো, দলীয় কর্মী দিয়ে পিটানো, পিটাইতে পিটাইতে আদামরা করে ফেলা, হুকুম করে দেওয়া, মানে মানে বন্দুক যুদ্ধ নাম দিয়ে হত্যা করা, এগুলি করে সমস্ত দেশে থেকে আতঙ্ক ছড়াই গেছে। আপনি বিশ্বাস করবেন, আমার 2টা ছেলে আছে, আমরা যখন সন্ধ্যার পরে বাইরে যায় সারাক্ষণ সন্ত্রস্ত থাকি যে ঠিক মতো বাসায় ফিরবে কিনা। প্রত্যেক বাসায় এখন প্রত্যেকটা, আমরা যে ঘুমাই তা মনে করি কোন সময় উঠে নিয়ে যায়। এই যখন রাষ্ট্রের অবস্থা, এই যখন আইন শৃঙ্খলার অবস্থা, কে যাবে প্রাণ দিতে? আপনার ম্যাডামের মতো মহিলাকে আপনারা আটকায় ফেলেন, সেখানে 2000 লোক আমরা ডেকে পাই না। নোবডি ইজ উইলিং টু কাউডে যেতে ওরা যেটা গেলেই পিটাবে, গেলেই ধরে নিয়ে যাবে, গেলেই জেলে নিয়ে যাবে, গেলেই মামলা। তাহলে আমাদের এক একটা নেতার বিরুদ্ধে 50টা 60টা 70টা করে মামলা, এটা কি হইল? কথাবার্তা বলে তাহলে লাভ কি? হ্যাঁ, না কোনো লাভ নাই তো। আমরা যদি কোনো দৈব কারণে যদি না ঘটে এই ক্ষমতার পরিবর্তন, আমি জানি না আমাদের দ্বারা এটা আবার আমাদেরকে যে এখন বলে যে দল গুছান, ওনারা অ্যাডভাইস দেয় আমাদের দল গুছাইছে। আরে নিজের দল কে গুছাইছে? আপনার পুলিশের লগে থাইকা বিএনপির লগে মারামারি করেন, আসেন না একা একা, আমরা আসেন, ওই র্যাব লইয়া করেন। তো র্যাব যেখানে থাকে আপনাদের পক্ষে, বিজিবি যেখানে আপনাদের পক্ষে, পুলিশ দেখলি আমাদের পিঠে হাত পা ভাঙিয়ে ফেলে, জেলে নিয়ে যায়, অত্যাচার করে, সেখানে কি মানুষ থাকতে পারে? এরকম এই দেশে যে আমরা টিকে আছি, চারিপাশে ভারত, যাবো কোথায়? সেখানে তো বিপদ। সালাউদ্দিন আহমেদ মেঘালয় অর্ধেক ভালো, আপনারা নোটিশ দিয়ে দেন একটা, যে বিএনপি ছাত্রদল যুবদল যারা করে অতি সত্তর দেশ ছাড়ো, যে দিকে ভারত চলে যাও, আমাদেরকে রুট করে দেন, আমরা জায়গা। আচ্ছা শোনেন, আপনি খুব হাস্যকর কথা ভাই,
আপনি প্রথমে বললেন আমি শেখ হাসিনার সুনাম কোনটা করছি, সত্যিকার অর্থে করছি। এইরকম বাংলাদেশ, এইরকম বিভক্ত দেশ, রাজনৈতিক ভাবে এরকম আমি পরস্পর বিরোধী মানুষ কেউ দেখতে পারে না, সহ্য করতে পারে না, সেই দেশটা যে উনি একটা দলকে এইভাবে একত্রিত রাখা, ওনার বিরুদ্ধে কত ওনার মন্ত্রীরা আমার কাছে কথা বলছে, যারা যখন মন্ত্রী হইতে পারে নাই, জানেন যে একটা বিভক্তি ছিল, আজকে আবার গুইরা হয়েছে। উনি যে এইভাবে শক্ত করে দলটাকে গুছাইতে পারছে, উজ্জীবিত করতে পারছে, কর্মীদেরকে মারামুখী করতে পারছে, লাঠি হাতে দিতে পারছে, লাঠি দিয়ে মারাইতে পারছে, পুলিশ দিয়ে পারছে। ইটস এ ম্যানেজড গভর্নমেন্ট, ম্যানেজড বাই পুলিশ, ম্যানেজড বাই র্যাব, ম্যানেজড বাই বিজিবি। এটা একটা ম্যানেজড একটা চক্র হয়েছে আন্ডার দ্য লিডারশিপ অফ দি গ্রেট লিডার শেখ হাসিনা। একটা চক্র হইয়া শাসন ক্ষমতায় বর্ষে। এখন উপায় নাই, কারণ এটা যদি আমরা যদি এখন দৈব ঘটনা ছাড়া কোনো উপায় নেই। আমরা যেটা উনি বললো পেট্রোল বোমা নির্দেশ দিয়ে আমরা মারিনি। আর সালাউদ্দিন সাহেবের উপর উনি যেটা বললেন, সালাউদ্দিন সাহেব তো বিবৃতি দেয়, বিবৃতিটা বিএনপির স্পোক্সম্যান হিসেবে উনি বলছে। ওই তো এমন জায়গায় নিয়ে গেছেন, একটা অফিসের দপ্তর সম্পাদক হইতে পারে না না, এমন জায়গায় নিয়ে গেছেন স্পোকম্যান যে ওনার ওই স্টেটমেন্টের পরেই যতই স্টেটমেন্ট করে ততই বোমা, ততই পেট্রোল বোমা মানুষ মারছে। সুতরাং এটা কিন্তু মানুষের মনে একটা প্রতিক্রিয়া। দেখেন একটা বিএনপির আপনি শেষ করতে পারেন না, হ্যাঁ, বিএনপির একটা অফিস আপনারা বন্ধ করে রাখছেন, এই কয়েকদিন হয়ে খুলছেন। একটা দলের কেন্দ্রীয় অফিস আপনি বন্ধ করে সামনে পুলিশ বসায় রাখবেন, একটা লোককে ঢুকতে দিবেন না, সেখান থেকে তাই না হেসাই না আপনি ইয়ার তুলবেন, কি করে একটা সাংবাদিক ভ্রমণ করে বিকালবেলা বলে এই হয়েছে। আমি আন্দোলন নাই, সেই অফিসে লোক যাইতে পারবে না। শোনেন, আমি একটু স্মরণ করে দিই, আপনারা ক্ষমতায় থাকতে শেখ হাসিনা আওয়ামী লীগ অফিসে বসা, আপনারা সেখানেও কিন্তু হামলা করছেন, সেখানেও টিয়ার গ্যাস ছুটছেন, অন্যায় করছে, অন্যায় করছে, এবং সেই জন্য ক্ষমতা হারাইছে। আমি সাধারণ বলি, সেই জন্য ক্ষমতা হারাইছে। হোয়াই ডোন্ট ইউ থিংক আমরা যে এরকম করতেছি আমরা হারাবো? এখন আমি তো বলি, সেটা হলো যে আপনি যেটা বললেন, এই যে অত্যাচার, নির্যাতন, তারপরে জনগণ 80% আপনার সঙ্গে 80%, 50% থাকলে তো আপনি একটা গভর্নমেন্টে উল্টাই পারেন না। এখন আমি আপনাকে উদাহরণ দিই। এরশাদ সাহেব গাড়ির নিচে চাপা দিয়ে মারে নাই ছাত্রদের। এরশাদ সাহেব কারফিউ দিয়ে আন্দোলন ঠেকাবার চেষ্টা করে নাই। সেই আন্দোলনের ওই কারফিউর মধ্যে আমি সহ অনেকে মিছিল করি নাই। আমি বলি আপনারা শোনেন, ইতিহাস ভুললে তো হবে না। কোন আন্দোলন আপনারা চেষ্টা করেন নাই যে জনতার মঞ্চ তৈরি হয়েছিল সেই প্রেস ক্লাবের সামনে, সেই জনতার মঞ্চ ভেঙে ফেলতে? আমরা কিভাবে সেটাকে রক্ষা করলাম? আমি তো তার দৃষ্টান্ত, কারণ ওই জনতার মঞ্চ রক্ষা করার জন্য সেই ভোর মানে ফজরের নামাজের পরে এসে বসে দেখলাম যে এই আক্রমণ, তখন সেটাকে মোকাবেলা করতে মাত্র গুটি কয়েক মোনাজাত ধরেই, কিন্তু আমি মৌলানা না, কিন্তু মোনাজাত ধরে ইয়ে করছিলাম 1.5 ঘন্টা মতি আপা আমি সহ, আরো এরপরে আস্তে আস্তে লোক। এখন আমার প্রশ্নটা হলো, আন্দোলন জনগণের আন্দোলন, জনগণের ওই যেটা কিছু ইস্যু থাকলে একটু শেষ করি না, আমরা যে আন্দোলন করলাম, আপনারা দমন করলেন, আপনার আন্দোলন দরকার হবে কেন? আমি একটু একটা স্বাধীন দেশে 43 বছর বয়স আন্দোলন হতো, এইটাই আপনি করবেন কেন? পেট্রোল বোমা দরকার হবে কেন? আমার প্রশ্ন হলো সেই জায়গাটায়। আপনি এবার তো পুলিশ দিয়া, শেষ দিকে পুলিশ দিয়া শেখ হাসিনা এটা দমন করে নাই, আপনাদেরকে দমন করে দিয়েছে বাংলাদেশের শ্রমিক, কর্মচারী, পেশাজীবী। আপনাদের অবশ্যই তাটা হলে আপনি দেখেন 5 তারিখে আপনারা শুরু করলেন এই পেট্রোল বোমা মারা, 20 তারিখে আমরা 20 জানুয়ারি তারিখে আমরা আমি তো শেষ পেট্রোল বোমা নিয়ে তো আমি তো শেষ যুবলীগও ধরা পড়ছে। আমাকে শেষ করতে দেন, ডিস্টার্ব করিনি। 20 তারিখে আমরা এই সমন্বয় পরিষদ গঠন করলাম। আমরা 3 তারিখে সারা বাংলাদেশে একটা প্রোগ্রাম দিলাম, এই যে আপনারা সন্ত্রাস করতেছেন, মানুষ হত্যা করতেছেন, শ্রমিক হত্যা করতেছেন, আমরা 1 মিনিটের জন্য সারা বাংলাদেশে গাড়ি, লঞ্চ, জাহাজ যা আছে তার হুইচাল বাজবে, 1 মিনিট মানে বাঁশি বাজবে, যারা ব্যবসায়ীরা করবে। সাগরের মধ্যে পর্যন্ত 1 মিনিট হুইচাল বাজাইছে জাহাজে, সমস্ত গাড়ি হুইচাল বাজাইছে। এখানেরও জনগণের সাপোর্ট। এরপরে আমরা যখন আপনাদের গুলশানে অফিস ঘেরাও প্রোগ্রাম দিলাম, কি করলো? বোমা মারলো। আমার 29 জন নেতা কর্মী আপনার আহত হইলো। 2টা বোমা মারলো, একটা পড়লো আমার ঠিক 25-30 গজ সামনে,
আর একটা হলো মিছিলের মাঝখানে গিয়ে পড়লো, সেখানে এতগুলো লোক আহত হলো। তার প্রতিবাদে আবার প্রেস ক্লাব আমরা যখন আন্দোলন মানে ইয়ে করলাম, সমাবেশ করলাম, সেখানে আমি শেষ করি, আবার শেষ করতে জবাব চাচ্ছি একটা। তারপরে সেখানে বোমা মারলেন, মতিঝিলে বোমা মারলেন। এই বোমা দিয়ে আপনি ঠেকাবার চেষ্টা করছেন। আপনাদের সঙ্গে আছে কে? আছে হইল জামাত ইসলাম। যেই জামাত ইসলাম একটি সন্ত্রাসী দল, সেইটা আমি বলি নাই, এটা হাইকোর্ট রায় দিয়েছে জামাত ইসলাম একটা সন্ত্রাসী দল। সেই সন্ত্রাসী দলের সঙ্গে আপনারা সম্পর্ক আপনারা তো করছেন, সেই আমরা করি, আমার চোখের সামনে করছেন। তারপরে কর্নেল তাহেরের ফাঁসির ব্যাপারে, কর্নেল তাহেরের ফাঁসির ব্যাপারে হাইকোর্ট কি রায় দিল? বলল এটা হলো ঠান্ডা মাথায়, জিয়া রহমান ঠান্ডা মাথায় খুন করেছে। তাহলে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে, কারো তো সন্ত্রাসী আহামক কারো গায়ে লেখা থাকে না, কাজে প্রমাণিত। আপনি যে এই যে কথা বলেন না, কাঁচা কাজ, কাঁচা কাজ, এইটা হলো আহামকি কাজ। এই আহামকি কাজের মধ্য দিয়ে আপনার প্রমাণ করছেন আপনারা কাঁচা কাজ করে নিজেরাই এখন একটা ফাঁদে পড়ে গেছেন। সেটা ফাঁদে কেউ আপনাদের ফেলায় নাই। জনগণ আপনার সঙ্গে যাবে কেন? আমি শেষ করি, আমি আপনার কথা শুনছি। আপনার সঙ্গে জনগণ যাবে কেন? আমার যে ড্রাইভার ভাই, হেল্পার ভাই, আমার যে শিশু, নারী, আমার যে সন্তান নিহত হলো, আজকে সেখানে শত শত মানুষকে প্রধানমন্ত্রী তাদেরকে অনুদান দিচ্ছে, এই সমস্ত পরিবারের কাছে জবাবটা আপনারা কি দেবেন? এই জবাবটা আপনাকে খুঁজতে হবে। আজকে আপনি সালাউদ্দিন সাহেব আসলে, সালাউদ্দিন সাহেব তো তার নামে মামলা আছে, তাকে গ্রেপ্তার হতে হবে, তারপরে মামলা ফেস করে তার বেইল পাবেন, তারপরে হলো ইয়ে হবে। এখন প্রশ্নটা হলো, আওয়ামী লীগ কখনো দেখাও মাত্র গুলি কার কথা বলছে? যে পেট্রোল বোমা মারে, যে মিছিল করছে, তার এরকম কোনো ঘটনা আছে নাকি মিছিলের উপর গুলি মারছে? আপনি বলেন, মিছিলে গুলি করে শেখ হাসিনার শাসন আমলে মানুষ হত্যা করা হয়েছে এমন কোন ঘটনা আছে? আমি প্রমাণ করে দিতে পারি, 1991 সালে যখন আপনারা ক্ষমতায় আসছেন, তখন 18 জন কৃষক মারছেন, 17 জন শ্রমিক মারছেন, কানসার্টে 20 জন সাধারণ মানুষ মারছেন। 2001-এ ক্ষমতায় এসে আপনারা বহু এরকম মিছিলের মধ্যে গুলি করে মারছেন। অথচ শেখ হাসিনার শাসন আমলে একটা ঘটনা মিছিলের গুলিতে একটা লোক মারা যায় নাই। বরং সন্ত্রাস যারা করেছে তাদের সন্ত্রাস দমন করতে হলে পুলিশ তো অ্যাকশন নেবেই। আপনিও যখন মন্ত্রী ছিলেন তখনও তো অ্যাকশন নিতে, যদি সন্ত্রাস করতাম আমরা তাহলে অ্যাকশন নিতে বলতেন। সুতরাং আমার কথা হচ্ছে যে আপনারা যে কাজটি করেছেন এটা হলো একেবারে আসলেই কাঁচা কাজ, এটা একটা বোকামি এবং এটা হলো জনগণের স্বার্থ বিরোধী। আবার দেখেন আর একটা ইয়ে দেখেন, স্থল সীমান্ত চিহ্নিত হলো, এই যে চুক্তির ভিত্তিতে হলো সেটা 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তি। সেই চুক্তির ভিত্তিতে এটা হলো। আপনার নেত্রী মোদীকে ইয়ে জানাইলেন, ধন্যবাদ জানাইলেন, শেখ হাসিনারে ধন্যবাদ জানাইতে পারলেন না। আর এতদিন এইটাকে আপনারা বলে আসছেন, এই চুক্তিকে বলে আসছেন এটা গোলামি চুক্তি। কেন বলে আসছেন এটাকে গোলামি চুক্তি? কারণ আপনারা প্রমাণ করতে চাইছেন আওয়ামী লীগ ভারতের দালাল। এখানে আমাদের কিছু লোক আছে যারা ভারত বিদ্বেষী, তাদেরকে আপনারা পক্ষে নেওয়ার জন্য এই কাজটা করার চেষ্টা করেছেন। আপনারা এই প্লটগুলো মাঝে মাঝে তৈরি করেছেন। আপনি কি বলতে পারবেন এখনো আপনারা অবরোধ প্রত্যাহার করেছেন? এখনো করেন নাই, কারণ আপনার নেত্রী বলেছেন কার্যকারিতা নেই। প্রশ্ন এটা নয়, প্রত্যাহার করে নাই। তার মানে জনগণ যখন তার এটা মানে নাই, তখন তো কার্যকারিতা থাকবেই না। এই যে আমাদের আন্দোলনটা কি ছিল, অকার্যকর করে দেওয়া। এই যে আমরা সমন্বয় পরিষদ, শ্রমিক কর্মচারীদের যে মুক্তিযোদ্ধাদের যে সমন্বয় পরিষদ করলাম, আমাদের লক্ষ্য ছিল দুইটা। একটা হলো যে এই অবরোধ হরতালকে অকার্যকর করে দেওয়া, এইটা একটা আমাদের ইয়ে ছিল। আর একটা হলো যে এই যে সন্ত্রাস যেটা শুরু হয়েছে, এই সন্ত্রাসের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করা, আমরা সেটা করেছি। এখন আমরা আরেকটা প্লটে নেমেছি, সেটা কি আমাদের এখনকার আন্দোলন। এখন আন্দোলন হলো যদি হত্যার বিচার, বিভিন্ন হত্যার যদি বিচার হয়ে থাকে, তাহলে আমার যে ড্রাইভার হেল্পার হত্যা হলো, খুন হলো, আরো অন্যান্য যারা খুন হলো, তার বিচার হবে না? আপনি যদি হুকুম দিয়ে থাকেন, আপনি হুকুমদাতা আসামি হবেন না? তাহলে তার বিচার হবে না? সেই বিচারের দাবিতেই কিন্তু এখনো কিন্তু আমরা এই সমন্বয় পরিষদ মাঠে আছি। সুতরাং এখানে আওয়ামী লীগের, এইখানে আওয়ামী লীগ নাই, এখানে 14 দল নাই, এখানে কিন্তু দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনটা করতেছে। আওয়ামী লীগ তাকে সাপোর্ট দিতে পারে, 14 দল সাপোর্ট দিতে পারে, তারা এখানে আমাদের কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে এটা করছি না। আপনি আমার ড্রাইভারদের ফেরত দেন, আপনি আমার হেল্পারদের ফেরত দেন, আপনি এর বিচার হবে না? খুনের বিচার তো হবেই। শাহজাহান ভাই, আপনি কতগুলো 500 প্রতিক্রিয়ার মতো কিছু জিনিস আছে, এগুলি উল্লেখ করলেন, এর তো শেষ নাই। আমরা আন্দোলন করছি, আপনি বলতেছেন গুলি করে নাই মিছিলে।
আবার 4-5টা লোক হইলে তো পিটাই কিছু রাখে নাই, পিটাইলে পরে এই যে পুলিশের হাতের লাঠিটা একটা বাড়ি দিলে 6 মাস পর্যন্ত দাগ পড়ে দেয়, এটা সহ্য করা এত সহজ না। আমিও একটা খেয়েছি, আমাদেরও পিটিয়েছে। হ্যাঁ, কাজী এই পুলিশ নাসিম ভাইয়ের মতো লোকটা পিটিয়ে শোয়া হ্যাঁ, দিয়েছে। এখন মনে করেন উনি আবার প্রশ্ন করেছেন ওনারা তো পিটিয়েছেন, তার পরিণতি ভোগ করছেন, আপনারা পিটিয়ে কি মনে করছেন? আপনারা পরিণতি ভোগ করবেন না? এখন আমি বলতেছি আমাদের একটা উই স্টার্ট এ নিউ ইন 1991, অনেক কিছু চলে গেছে 75 এটা সেটা, যে আমরা 91 সালে একটা ঐক্যমত্যে আইসা একটা নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু করছিলাম। আমাদের যেই সমস্যাগুলি নিয়ে আপনাদের আন্দোলন করতে হয়, যেই সমস্যাগুলি নিয়ে আমাদের আন্দোলন করতে হয়, এগুলি কি এত বড় সমস্যা যে আমরা যারা রাজনীতি করি, যে লেখাপড়া আমাদের আছে, আমাদের নেত্রীরা যে স্তর, যে উঁচু স্তরের উঁচু মাপের নেতা নেত্রী, এই সমস্যার সমাধান হয় না? একটা নির্বাচন ইস্যুই তো, কিভাবে একটা নির্বাচন ফেয়ার হবে, এইটা লই তো সব সৃষ্টি হয়েছে। উৎস যদি খোঁজেন তাইলে গিয়ে কিন্তু আপনার নেত্রীর উপর পড়বে, উনি অতি চালাকি করে বিভিন্ন কৌশল করে এই কাজটা করলেন যেন আমরা নির্বাচনে না আসতে পারি, জয়লাভ করতে না পারি। এই সংবিধানে ইয়াকে দিয়ে সংশোধন করাইয়া তারপরে আপনারা কোর্টের রায়টা পর্যন্ত মানলেন না, যে দুইটা একটা কোর্ট যদি রায় দেয় সেইটারও কিন্তু একটা অবজারভেশন দেয়, সেটাও কিন্তু আইনের মতো, যে দুইটা টান চলতে পারে। আমরা অনেক আকৃতি করলাম যে এইটা তো মানেন, এইটাও মানলেন না, কিন্তু এইটা কিন্তু আপনাদের চাপেই করা হয়েছিল। এখন আমরা যখন নির্বাচন করি না, ক্ষমতায় যাওয়ার আর সম্ভাবনা দেখি না। আমাদের তো একটা অনুমান আছে যে নির্বাচন গেলে কি হবে, আমরা আওয়ামী লীগের সাথে এই নির্বাচনটা করতে পারবো কিনা। আপনাদের অবস্থা আমরা যা জানি, আপনাদের চরিত্র যা জানি, আমাদেরকে তো বলেন সন্ত্রাসী। এই দেশে সন্ত্রাসী দল বললে একটাকেই বোঝায়, সেটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলাই হয় একটা সন্ত্রাসী দল, বিএনপি কোনো সময় সন্ত্রাসী দল বলা হয় না। বিএনপি একটা মধ্যপন্থা দল, ভদ্রলোকের দল। কাজী আপনি মনের দিক থেকে করতেছেন না, কাজী না, এখন আমরাও হয়ে গেছি। আমরা যে এখন আমরা তো আপনাকে সন্ত্রাস ছাড়া, আপনারা এমন সন্ত্রাসী করতেছেন যে আপনাদেরকে এখন তো আর ওই ইসরায়েলের মতো যদি এরা কামান মারে আর প্যালেস্তাইনের লোকেরা ইট মারে, এটা দিয়ে হবে? পোলাভানে ইট মেরে মেরে দৌড় দেয়। আপনারা যে বন্দুক, কামান, র্যাব, বিজিবি, পুলিশ, অস্ত্র শস্ত্র সব, জল কামান, পিপার স্প্রে সব নিয়ে নামছেন, আমরা কি করবো? এখান থেকে বেরোবার উপায়? হ্যাঁ, বেরোবার উপর একটাই, আজকে মহৎ হইতে পারেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। জীবনে কি চায় উনি জীবনে অনেক মহান হবে, উনি জানে কি চাই আমরা। উনি জানে যে একটা শক্তিশালী নির্বাচন কমিশনের আন্ডারে একটা ফেয়ার ইলেকশন, নট নেসেসারিলি যে তত্ত্বাবধায়ক সরকারি হইতে হবে। এখানে বহু বুদ্ধিজীবী আওয়ামী লীগ আছে। মানে সেটি কি আপনার দলের কথা? আপনার দলকে এখন পর্যন্ত বলেছে যে আমরা শুধু নির্বাচন কমিশনকে শক্তিশালী করলে নির্বাচন যেইভাবে আমাদের আস্থা আসলেই হবে যে এই ব্যবস্থায় ইলেকশনটা ফেয়ার হবে। ইভেন আন্ডার শেখ হাসিনা ওনারা গভর্নমেন্টে থেকে যদি বুঝাই দিতে পারে যে এমন একটা ব্যবস্থা করা হয়েছে যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা নাই। কাজেই অ্যাকচুয়ালি তো নির্বাচন হলে হয় আওয়ামী লীগ আবার অথবা আপনারা আসলেন, তো দেশের কি ভাগের পরিবর্তন, মানুষের ভাগের তখনই হবে যখন নাকি আমার একমাত্র চিন্তা থাকবে দেশ গড়া। আর উনি যদি ব্যস্ত থাকে সবসময় বিএনপিকে মোকাবেলা করার জন্য, এটা সময় লাগে না? এটা নিয়ে মনোযোগ দিতে হয় না? উনি যদি কি গ্যারান্টি আছে যে আপনারা একটা ফেয়ার ইলেকশন, আপনারা জিতলে ওনারা শান্ত থাকবেন বা ওনারা জিতলে আপনারা শান্ত থাকবেন? গ্যারান্টিটা কি? না থাকতে, গ্যারান্টি এইভাবেই হবে, একটা মানুষের চরিত্রের ভিতরে আস্তে আস্তে পরিবর্তন আসবে। আচ্ছা, পরিবর্তন হচ্ছে কিছু হবে যদি তখন যদি আমরা এখন যদি মনে করেন ফেয়ার ইলেকশন হচ্ছে, বাইরে যদি দাবি করে যে আমাদের সমর্থন 80% বুড়ি তুলি পাবে, ভয় কিসের? আজকে অ্যাকচুয়ালি তো শেখ হাসিনার গভর্নমেন্ট যথেষ্ট উন্নয়নমূলক কাজ করছে। ওনারা যে এত ভয় পাচ্ছে জনগণকে, বিএনপি কি কারণে? আপনি যদি মনেই করেন বিএনপি এত দুর্বল দল, জনসমর্থন নাই, তাহলে একটা ফেয়ার ইলেকশন দিয়ে দেশের এই গ্যাঞ্জাম গুঞ্জাম, আমরাও তো আপনাদের ভাই বেড়া ধরি, আত্মীয় স্বজনই। আজকে আওয়ামী লীগের কত নেতার মেয়ে বিয়ে করছে, বিএনপি লোকের ছেলেরা মেয়ে বিয়ে দিচ্ছে আওয়ামী লীগের নেতার ছেলের কাছে, দেয় নাই? তো আত্মীয় স্বজন সব হইতে পারলে আমরা তো একই দেশের লোক, এটা তো একটা হোমোজিনাস কান্ট্রি, সব বাঙালি, 90% মুসলমান। তা আমরা এক থাকতে পারি না কেন? দরকারটা কি আপনি আমাদের পিটাই বেড়া? আমাদের কেন আমরাকে পিটাবো? এটা কি একটা ভদ্রতা সভ্যতা হইলো? এটা একটা দেশ শাসন করবো, মন্ত্রী হবো, প্রধানমন্ত্রী হবো, আমার অধীনে শেখ হাসিনার অধীনে যে এখন এই অত্যাচারগুলো হইতেছে, এটা কি ওনার জন্য সুনামের? উনি তো যথেষ্ট ভালো কাজ করছে, উনি ভালো কাজ নিয়ে আর সংবিধানটাকে এইভাবে সংশোধন করুক, একটা মানে সমাজের সর্বস্তরের লোক নিয়ে বৈশাখ একটা কমিটি করে দেখ যে কোনো কারো পক্ষে যেন না যায়, শুধু দেশের পক্ষে যায়, জনগণের পক্ষে যায়। আপনি কি বিএনপিতে আছেন এখন? না, আমি যদি নেন আওয়ামী লীগে চলে যাবো।
কারণ আমার সন্দেহ হচ্ছে যে আপনি আওয়ামী লীগে নিলে আপনি যাবেন? হ্যাঁ আওয়ামী লীগে নিলে যাবেন? হ্যাঁ যাবো, যদি আমার কথা মতো আওয়ামী লীগ চলে। যাক, তবু ভালো কথা বলছেন। তবে একটা জিনিস আপনি ঠিকই বলছেন, আসলে দেশের যে উন্নয়নটা পরে আসে, একটা জায়গায় আসেন, দীর্ঘদিন সমুদ্র সীমা আমরা নির্ধারণ করতে পারি নাই। এটা তো আমাদের আমরা বলছি না বলছি, সীমান্ত সীমানা চিহ্নিত করা। একটা কথা বলি, বিশ্বাস বা ভারতীয় একটা বইয়ের মধ্যে বলছিল, আমিও দেখছি বইটা, সাগরিকে নাকি বলে গেছে ফিরিয়ে দাও আমার সেই 12টি বছর। 12 বছর জেল খানার পরে অন্যায় তার ফিরিয়ে দেওয়া, আপনিও পাইছেন 7 বছর, ফিরিয়ে দেন আমাদের সেই 43 বছর। 43 বছর 45 বছর বড় এসে দিচ্ছেন, এতদিন দেন না কেন? শোনেন, ওইটা বলেন না। আমরা বলতে চাই, আপনি ঠিকই বলছেন, সেই সই বিশ্বাসের ভাষায় আমিও বলতে চাই, ফিরিয়ে দাও আমাদের 21টি বছর। বঙ্গবন্ধুকে হত্যার পরে 21টা বছর কিভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। আমাকে আমরা এই কথা বলতেছি, বঙ্গবন্ধুর মুক্তি চাই বলে তো আমিও স্লোগান দিচ্ছি। এক্স্যাক্টলি, আমি তো সেই জন্যই বলতে চাচ্ছি, আপনি তো আমাদের ভয় করি, এই জন্যই তো সত্য কথা কইতেছেন। সত্য কথা বলতে মিজান চৌধুরী তখন আওয়ামী লীগ করতো, তখনকার প্রাপ্যটা দেন, আমরা বঙ্গবন্ধুর প্রাপ্য দেবো, আপনিও জিয়াউর রহমানের প্রাপ্য দেন। আপনাদের মতিয়া চৌধুরী সংসদে বক্তব্য রাখছে যে আমার নেতা আমার কাছে পীর, আপনার নেতা আপনার কাছে পীর, আপনার নেতা আমার কাছে চোর, আমার নেতা আমার কাছে চোর। কাজে আমার নেতা হবে। আপনি যদি আমার নেতাকে এই অকথ্য ভাষায় সংসদ বসি, সারাক্ষণ কেবল তারেক জিয়া, খালেদা জিয়া, শহীদ জিয়া, এদের বিরুদ্ধে কুৎসা, বদনাম, চোর, এই সেই, আপনি হাউ আপনার সাথে মিলবো? আমার ফাদার তো, আপনি তো আমার ফাদার চোর হোক যাই হোক, তার প্রতি আপনি যারা মরে গেছে এদের সম্পর্কে বইরা লাভটা কি? এখন তো আপনি নির্বাচন কথা বলতেছেন, অবশ্যই বাংলাদেশে নির্বাচন হবে, 2019 সালে নির্বাচন হবে। আপনাদের শোনেন, ওই যে আপনি যেটা বলছেন না, আসলে একটা কাঁচা কাজ, আপনি যদি বিগত নির্বাচনে অংশগ্রহণ না, আপনার এলাকায় তো আমি গেছি, আপনার এলাকায় কোনোদিন কেউ আপনাকে নির্বাচন হারাইতে পারবে? আপনি সেটাই তো বলছি যে আপনি আমার এলাকায় গেছিলেন, আমার হারানোর জন্য পারেন নাই। না পারি নাই তো, আপনার অসম্ভব। উনি 91 সালে আমাকে হারাইতে গেছিল, উনি পারেন নাই। যাই হোক, সেটা বড় কথা। 2019 সালে নির্বাচন হবে বাংলাদেশে। আমার প্রশ্নটি হলো যে আপনি যদি একটা প্রশ্ন, এখানে এত স্ট্রিক্ট করেন কেন? এত স্ট্রিক্ট করেন 2-2.5 বছর পরে দেন না। আমরা যখন একটা মধ্যবর্তী নির্বাচন চাইছি, সংবিধান সংশোধন সুন্দরভাবে, আপনি রিনিউ হয়ে যেতে পারে আপনারটা। না, এই নির্বাচনকে হবে আপনি কেন আপনার এই যে আপনারা তো পরিষ্কার বলছেন না, আপনারা আকুতির মিনতির মধ্যে, ওনারা যে 2019 সালে দেয়, আমরা আগান পাবো। আচ্ছা ঠিক আছে, আপনারা করেন না, আপনারা তো এমনি করবেন না, আমরা জানি। কারণ এই যে এর মধ্যে যে তাদের বিচার অনেক হয়ে যাবে, এই যে যুদ্ধাপরাধীদের অনেকের ফাঁসি হয়ে যাবে, আপনারা কি জবাব দেবেন? আপনাদের যদি ফাঁসি দেন, নিষিদ্ধ করেন না কেন? না, আমি বলি নিষিদ্ধর পরে আসতেছি, যখন সময় আসবে করা হবে। আপনি আপনার 20 দলের একটা শরিক হলো জামাত ইসলাম। রাজনীতিতে আপনি বলেন, আমি 1 মিনিটে শেষ করি। রাজনীতিতে কিন্তু ফাঁকিবাজি করার কোনো সুযোগ নেই, কারণ এই দেশের মানুষ ফাঁকিবাজি বোঝে। আপনি কি বলেন, আমি কি বলি, সব বোঝে। আপনারা এই যে জামাত ইসলামকে নিয়ে যে কর্মকাণ্ডগুলো করলেন, সেই জামাতের ঘটনা বাংলাদেশের মানুষ জানে, আপনাদেরও জানে। আপনারা কি কারচুপি করতেছেন, কারচুপি কোথায়? সেটা হলো সে বলতেছেন জামাত আপনার শরিক দল, জামাতের নেতাদের যখন ফাঁসি হয় আপনারা কথা কন না। কি অদ্ভুত ব্যাপার! আপনারা এই যে একটা ফাঁসির অর্ডার হচ্ছে, আপনারা কথা কন না, নিশ্চুপ থাকেন, বলেনও না যে না। তারা একসময় বলছেন 2011 সালের অক্টোবরে 18-19 তারিখে বক্তৃতা করছেন বগুড়ায়, ময়মনসিংহ, বিভিন্ন জায়গায়, যে নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, এদের নাম উল্লেখ করে বলছেন যে তারা কেউ যুদ্ধ অপরাধী না। এখন আর বলেন না, কারণ আপনারা বুঝে গেছেন যে এইটা বললে আর পাবলিক এখন ধরবে, এটা গ্রহণ করবে না। সুতরাং আমি আপনাকে যেটা বলতে চাই, আপনি ঠিকই বলছেন যে আসলে ওই একটা কথা আছে, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। আপনাদের এই যে দল গুছাবার কথা বলছেন না, আমি তো মনে হয় ভালো কথাই কইছেন। আপনারা এই যে কয়েকদিন আগে দেখলাম ওদের শাহ হান্নান সাহেব বলছেন যে দল গুছাবার। আপনি কি পড়ছেন আওয়ামী লীগের ভিতরের কোন দল বিএনপির চাইতে বেশি? আপনার মাথা ব্যথা আপনারটা নিয়ে করে, আপনারও আমারটা দরকার নাই।
আপনাকে যদি আমি সবারই একই অবস্থা, এত বড় দল কোন দল ছাড়া থাকতে পারে না। শোনেন, আপনি কিন্তু নিজেই বলে গেছেন কিছু কাঁচা কাজ হয়েছে যে কারণে আপনাদের আজকের এই অবস্থা, যে ভুল ত্রুটিগুলো হয়েছে। তাহলে এই ভুল ত্রুটি আপনি সংশোধন করতে হবে। কি করতে হবে? সন্ত্রাসীদের ছাড়তে হবে, জামাতের তালাক দেন, তারপরে আপনার সন্ত্রাসীদের উপর নির্ভরশীলতা কমান, জনগণের রাস্তায় নির্ভরশীল হন, গণতন্ত্রের পথে আসেন, দেখবেন যে আপনারাও ভালো আমরাও করতে পারবো। আমাদের দেশে আজকে যে ডেভেলপমেন্ট আপনি নিজেই বলছেন, আমি আর বলার দরকার নাই, যে ডেভেলপমেন্ট শেখ হাসিনা করছে, আমি তো মনে করি বাংলাদেশের মাহাথির মোহাম্মদ শেখ হাসিনা আরো হইতে পারতো, আরো হইতে পারতো যদি আপনারা সাহায্য করতেন। আপনারা আরো ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে আমাদের এই উন্নয়নের ধারাকে ব্যাহত করতেছেন। যদি সেটা করতেন, নির্বাচনে কি বিএনপি কম আসন পায় নাকি? অনেক আসন পায়। সরকার গঠন করে কখনো, আবার কখনো বিরোধী দল হয়। আওয়ামী লীগ কখনো সরকার গঠন করে, কখনো বিরোধী দল। কেউ কি বলতে পারবে যে কেউ একটা আসনও পায় নাই? পাইছে। আবার নির্বাচনে তাই হবে, হয় এই দল হবে না ওই দল হবে। আপনি তো সিনিয়র নেতা, আপনারাই তো মোল্ড করবেন। আমাদের নেত্রী আছে, আমরা যতটুকু পারি করি, আর উপরে আপনারা সিনিয়র নেতা, আপনারা একটা মানুষের মাথায় কত ধরবে? উনিও তো পাগল হয়ে যাওয়ার কথা, কারণ দেশের প্রধানমন্ত্রী কত কাজ, দেশে বিদেশে ওনার কত কথা বলতে হয়, কত করেসপন্ডেন্স, কত মিটিং করতে হয়, দরবার করতে হয়, তারপরে আবার রাজনীতিতে অশান্তি। কাজে আপনারা একটা তাই না আনেন কেন? আমাদের এই আমরা যে অশান্তিটা আমাদের করি, হোয়াই ডিগিং ডাউন, আপনারা কেন এটাকে এই ডায়েট কেন নিয়ে ইয়া করতেছেন, নাড়াচাড়া করতেছেন? আমরা তো করবো না। আমরা কি চাই? আমরা কিছু দাবি চাই। আমি আপনার কাছে আসছি, আপনি শেষ করে দেন। আপনাকে আমি 2 মিনিট সময় দিলাম। জাস্ট আমার কথা হইল যে রাজনীতি, সাধারণ ভাইরা আমি একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্টস বলতে চাই। আমরা কে বেঁচে থাকবো কে থাকবো না, আমাদের সবারই বয়স হয়ে যেতেছে। আপনি যে বিএনপিকে যে আপনারা রাজনীতি দৃশ্যপট থেকে বিদায় করে দিতে চান, ধরেন দিলেন, অনেক অত্যাচার অবিচারের পরে আমাদের কর্মী সমর্থক আরো কমে গেল, দলের ভিতরে কোন্দল হইলো, এরও দোষ দিল, এরও দোষ দিল, এই সিদ্ধান্ত ভুল হয়েছে, একটা পার্টিতে কোন্দল হইতে পারে। সাকসেসফুলি আপনারা হয়তো করতে পারতে পারেন আপনাদের কাছে, কিন্তু বিএনপি ইন অ্যাবসেন্স অফ বিএনপি একটা স্পেস তো তৈরি হবে, একটা গ্যাপ তো তৈরি হবে। একদলীয় শাসন হবে না, কল করে ফেলেন রিপিট করে, কিন্তু তখন এই স্পেসটা কিন্তু এই যে জঙ্গি করতেছেন এরা এসে দখল করবে, এবং বিএনপির মধ্যেও জঙ্গি সৃষ্টি হবে, ক্ষোভে দুঃখে, যে পারলাম না যখন যাবে তো ও দেশে। কাজে এই জিনিসটা আপনারা সজ্ঞানে কেন করতেছেন? এই জঙ্গি হইলে কি ভালো হবে আপনার জন্য? জঙ্গিদের দমন করবে সরকার? হ্যাঁ, অসম্ভব। আপনি 2-3টা মারছে, এটাই তো দমন করতে পারেন না। অভিজিৎরে মারি আবার সিডিটাইজকে একটা মারছে। কাজে এখন দরকারটা কি? জঙ্গি, আমরা তো জঙ্গির বিরুদ্ধে, ওনারা তো এই বিশ্বাসটা রাখতে পারে না। আমরাও তো জামাতের বিরুদ্ধে অনেক সময়, আমরা যে জামাতকে নিয়েছিলাম তখন আমরা ক্ষমতায় থাকতে জামাতের সাথে আমাদের দ্বন্দ্ব হয়েছে না? ছাত্র দল আর শিবিরে মারামারি কাটাকাটি হয় নাই? আমরা একটা রাজনৈতিক জুট, আপনি আওয়ামী লীগ একটা বিরাট পার্টি, আপনি জুট করেন, আমরা দরকার নাই। আপনি কারকে নিয়ে জুট করতেছেন? ইউনূস সাহেবকে নিয়ে, যে গণবাহিনীর প্রধান ছিল, যার যে বঙ্গবন্ধুকে, আমি তো একদিন ওই যে ওনাদের যে কালীগঞ্জে এখন গভর্নর কিনা নাম আখতারুজ্জামান, তার সাথে আপনারা এখানে কর্তা হিসাবে আমাকে দর্শক করছিলাম যে আপনাদের কারণে বঙ্গবন্ধু হাত ধরেছে। ইউ দ্য জাসদ, যারা বঙ্গবন্ধুকে আনপপুলার করছেন, তারপর তো বিএনপির জন্ম হয় নাই। আপনারা বঙ্গবন্ধুকে আনপপুলার করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছেন যে ওটাকে হত্যা করলে আর কিছু হবে না। তো কাজেই আজকে সেই ইনুকে আর লম্বা লম্বা কথা বলে আপনাদের এখানে, এই 7ই নভেম্বর তো সেদিন পর্যন্ত ইনুরা পালন করছে, তারা পালন করছে তাহার লাইনে, আমরা করছি জিয়াউর রহমান লাইনে। কাজেই আজকে আপনাদের সাথে স্বাধীনতা বিরোধী, আপনাদের যারা শত্রু, যারা আপনার বঙ্গবন্ধু হত্যার মূল কারণ, যাদের বিচার হইতে পারে, তাদের মতো লোকের নিয়ে আপনারা এরশাদ সাহেবের জোর করে আপনারা ম্যাডামরে চ্যালেঞ্জ দিলেন সংসদের ভিতরে যে পারলে এরশাদ নেন না, ক্যান্টনমেন্টে রাখছেন কেন? আমরা পরের দিন নিয়ে গেছি। সেই এরশাদ সাহেবকে নিয়ে আপনারা একটা নাটক সাজায় যে ইলেকশনটা করলেন, এটা আমরা নাইলে পারলাম না, গেলাম না, কিন্তু দুনিয়াতে মানুষে দেখছে না জিনিসটা। আমরা কি এমন ক্ষমতা রাখি যে জাতিসংঘকে দিয়া, ইউরোপিয়ান ইউনিয়নকে দিয়ে, আমেরিকার দিয়ে একটা কথা বলাইতে পারি? তারা কি এত কাঁচা যে আমরা বিএনপি বললেই একটা কথা বলে ফেলবে? তাদের নিজস্ব স্টাডি আছে, তাদের এখানে লোক আছে, তারা এই নির্বাচনটা তো কেউ গ্রহণ করে না। কাজে একটা গ্রহণযোগ্য নির্বাচন তো করাইতে পারছে না। কথাটা এখানে যে আমাদেরকে বিদায় করে দিয়া বাংলাদেশের রাজনীতির দৃশ্য পরে সুবিধা হবে না, দেশের জন্য ক্ষতিকর হবে, আওয়ামী লীগের জন্য ক্ষতি হবে। যেই জঙ্গি টুকটাক করতেছে এটা একটা বড় আকারে ধারণ করবে। আমাদেরকে বরং লালন পালন করেন, রাখেন। আমরা যদি আমাদের সাথে জামাত ইসলামের হয়তো আস্তে আস্তে
এখনো তো পত্রপত্রিকা দেখতে পাই যে তারা অনেক ব্যাপারে আমাদের ভুল বুঝতেছে, আমাদের সাথে সম্পর্ক টানাপোড়েন যাচ্ছে। কাজেই বিএনপি জামাত যদি সেই অবস্থায় থাকে স্বাধীনতা বিরোধী, তাহলে আমাদের সাথে তাদের টাসল হবে। কাজেই ধন্যবাদ। আমার কথা হলো যে আপনারা স্পেসটা আমাদেরকে সরাইয়েন না, সরাই বিএনপিকে যদি সরাই দেন এখানে অন্য লোক আসবে এবং তারা হবে আরো বেশি কট্টরপন্থী, আরো বেশি জঙ্গি, আরো বেশি ধ্বংসাত্মক। এবং আমি আপনাদেরকে আবারও অভিনন্দন জানাই যে সরকার চালিয়েছেন, নির্বাচন সুষ্ঠু করেন, সাহস রাখেন। আর আপনাদের প্রচুর কর্মী এরপরে একবার ধস নাম ছিল আপনাদের, কিন্তু এখন আবার খুব উজ্জীবিত আপনাদের পারে। একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় আসেন, থাকলেও সুনাম থাকবে, ক্ষমতাতে গেলেও বেঁচে থাকবে। এই অবস্থা যদি আমরা আবার ক্ষমতায় আসতে পারি, যেন কোনোভাবে আমরা এসে গেছি, তখন কিন্তু আমরা বিএনপিকে ধ্বংস করতে চাই না। বিরোধী দল থাকবেই, ক্ষমতায় যে থাক বিরোধী দল একটা থাকবে। আজকে এই যে যুক্তরাজ্যের নির্বাচন গেল, কনজারভেটিভ পার্টি আর লেবার পার্টি, এই দুই পার্টির মধ্যেই কিন্তু যত নির্বাচন হয় ক্ষমতা যায়, ক্ষমতার বাইরে আসে। এইখানেও একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের নেতৃত্বে যেটা গড়ে উঠছে সেটা শক্তিশালী হবেই, দিনে দিনে হবে। হইলে ভালো কথা, সে পলিটিক্যাল জিনিস, আপনি চেষ্টা করবেন। আর বিএনপিকে আমরা মুক্তিযুদ্ধের বাইরে, বিএনপিকে ধ্বংস করতে আমরা চাই না, কারণ বিএনপি নিজে নিজে ধ্বংস হচ্ছে না, এবং সেই ধ্বংসের শর্ট টাইমে ব্যাখ্যা করতে অনেক কারণ আছে। বিএনপি ধ্বংস হবে একটা জিনিস আমি আপনারা তো বলি নাই, আপনি তো বলতেছেন যে আমাদের লালন করেন, আমরা তো লালন করতে চাই। আমি আপনাকে বলি, আপনি যে জামাতের কথা বললেন, জামাতে নিয়ে বিএনপি মারামারি হয়েছে ইত্যাদি, কিন্তু এটাও 2005 সালের তেসরা জুন তারিখে পল্টন ময়দানে তারেক জিয়া বলছিল এই জামাতের রোকনদের মিটিংয়ে যে বিএনপি এবং জামাত একই পরিবার। সেই পরিবারকে আপনি ছাড়বেন কি করে আমি জানি। তারপরে আরেকটা জিনিস আমি আসতেছি, শেষ করতেছি, সেটা হলো জঙ্গিদের কথা বললেন। কোন জঙ্গি কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, দুনিয়ার কোন ইতিহাসে নাই। মিশরের মতো জায়গায় সেখানে মুর্শিদ আজকে যাবজ্জীবন সাজা হয়ে গেছে, পারছে কিছু করতে। সুতরাং জঙ্গিদের কখনো আইএস কিছু করতে পারতেছে। সুতরাং এই যে জঙ্গিদের কথা বললেন তারা আসবে এটা মনে করি না। তবে আপনারা নিজেরা নিজেরা ধ্বংস হবেন না। আপনারা কি করবেন? আপনারা জনগণের উপর নির্ভরশীল হন এবং হবে সেই নির্বাচনে আপনারা অংশ নেন। এবং আমি মনে করি মোহাম্মদ নুরুল হুদা এবং মিস্টার শাহজাহান খান, আমি শেষ করছি। দর্শক, নৈরাশ্যজনক রাজনীতির মধ্যে এটি স্বস্তির খবর যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের খোঁজ অন্তত তার স্ত্রীর ভাষ্য অনুযায়ী, যেহেতু তার স্ত্রীর তার সঙ্গে কথা হয়েছে, সেই সূত্র অনুযায়ী তার সংবাদ পাওয়া গেছে এবং তার সঙ্গে তার স্ত্রীর কথা হয়েছে, সেটি নিঃসন্দেহে এটি স্বস্তির সংবাদ। তবে এখানেও একটা শঙ্কার জায়গা থেকেই যাবে যে এই স্বস্তির খবরটির মধ্যে বাংলাদেশের নোংরা রাজনীতির চেহারা আরও কতটা উন্মোচিত হবে, আরও কোনো নোংরামি ধরা পড়বে কিনা, সেটি নিয়ে অনেকের মধ্যেই হয়তো উদ্বেগ থাকবে এবং সেটি রাজনীতিকে কোথায় কোন দিকে নিয়ে যাবে বা কোনো প্রভাব ফেলবে কিনা। আমরা আশা করব যে এই নোংরামি রাজনীতি শেষ হবে, যে ধরনের এই ঘটনার সঙ্গে যেভাবেই যুক্ত থাকুক না কেন, এখন পর্যন্ত স্পষ্ট নয়। বিএনপি বলছে সরকারের সঙ্গে যুক্ত, সরকারের বা সরকারি দলের লোকজন আগেই বলেছে এটির সঙ্গে বিএনপি যুক্ত, কেউ কেউ বলেছেন উনি নিজে সরে গেছেন দৃশ্যপট থেকে, অন্য কেউ এর সঙ্গে জড়িত কিনা সেগুলো খুঁজে বের করতে হবে এবং এই জায়গায় সবারই একটা তৎপরতা দরকার। দেশে রাজনীতি নেই, এটি দুজনের কথাবার্তাই কম বেশি ফুটে উঠেছে এবং বিএনপি এখন দৈব ঘটনার দিকে, দৈব কোনো কিছুর দিকে তাকিয়ে আছে, এটিও আলোচনায় এসছে। এবং বিএনপির নেতা মিস্টার নুরুল হুদা নিজেও বলছেন যে তাদেরকে এভাবে নিঃশেষিত করে দিলে এই স্পেসটা জঙ্গি কোনো গোষ্ঠী, উগ্র কোনো গোষ্ঠী হয়তো নিয়ে নেবে, যেটি দেশের জন্য, সরকারের জন্য, আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক হবে না। মিস্টার শাহজাহান খান নিজে একথা বলছেন যে তারা মনে করেন যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ধীরে ধীরে শক্তিশালী হবে বাংলাদেশে। অবশ্যই গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধী দল থাকা দরকার এবং সেটি তিনি মনে করেন যে বিএনপিতেও তার আপত্তি নেই এবং যেহেতু নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলেন, অন্য যে কেউ তাদের বিরোধিতা করবেন তাদেরকে তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষে ফেলবেন কিনা সেটি অবশ্য সময় বলে দিবে বা সময়ের বিচারে সেটি কে কোন পরিচয়ে পরিচিত হবেন সেটি দেখা যাবে। তবে
তিনি মনে করেন যে বিএনপির আজকের অবস্থার জন্য বিএনপি নিজেই দায়ী। তবে শক্তির ভারসাম্য যখন রাজনীতিতে না থাকে তখন আসলে আকুতি মিনতি করে কোনো রাজনীতি করে কোনো সুবিধা আদায় করা যাবে না। দাবি আদায় করতে হলে জনগণকে সম্পৃক্ত করতে হবে, শক্তিশালী রাজনৈতিক দল গঠনের দিকে মনোযোগ দিতে হবে এবং পরিণতি শাহজাহান খানরা আজকে ক্ষমতায় আছেন, অতীতে বিরোধী দলে ছিলেন, দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেতৃবৃন্দ। কাজেই মোহাম্মদ রুহুল হাজি যতই বলুন না কেন যে আমরা ভুল করেছি, আপনারা ভুল করলে পরিণতি কি হবে, এটি নিশ্চয়ই হয়তো ওনারাও বোঝেন। কাজেই শুভ রাজনীতির দিকে উভয় পক্ষ হাঁটবেন, এটি আমাদের প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।